প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি দ্বিতীয়বারের মতো ক্লাস নিয়ে আসছি। আমি নির্মল চন্দ্র শীল, সহকারী শিক্ষক, মাধবদী এসপি ইনস্টিটিউশন। আমরা গতদিন আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য এই নামের অধ্যায় নিয়ে। আমরা দ্বিতীয়বারের মতো এই অধ্যায় নিয়ে আবার আলোচনা করব। আজকে আমরা দেখব উৎপাদন ব্যয়ের অংশ। উৎপাদন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের একটা চিত্র দেওয়া আছে। এটা কিসের চিত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ তোমাদের এই এলাকায় শিল্প এলাকা এবং এই এলাকায় এই ধরনের কারখানা রয়েছে। এই কারখানাটা হলো কাপড়ের কারখানা বা বস্ত্র শিল্প প্রতিষ্ঠান। এই শিল্প প্রতিষ্ঠানে বস্ত্র উৎপাদন হয় বা কাপড় উৎপাদন হয়। এই পণ্যটা উৎপাদন করার জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয় বা যে সমস্ত ব্যয় সংগঠিত হয়, সেই ব্যয়ের সমষ্টি হলো উৎপাদন ব্যয়। অর্থাৎ আমি আবার বলছি, উৎপাদন ব্যয় কি? কোনো পণ্য উৎপাদন করার জন্য যে সমস্ত ব্যয় সংগঠিত হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। এই অধ্যায় থেকে তোমরা জানতে পারবে উৎপাদন ব্যয় কি, ব্যয় কাকে বলে, ব্যয়ের শ্রেণীবিভাগ, এ সমস্ত বা ব্যয়ের উদাহরণগুলি জানতে পারবে। আর এই ব্যয়ের আলোচনাটা শেখার পরে তোমরা এই অধ্যায়ের যখন অঙ্কের মধ্যে ঢুকবে বা আমরা যখন অঙ্ক করাবো, এই অঙ্কগুলো করতে সুবিধা হবে এই ব্যয়গুলো জানার পরে। তো আসো আমরা আজকে জানি ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, ব্যয়ের উপাদান বা কি। এবার আসি, প্রথমত আমরা জানবো উৎপাদন ব্যয় কি। উৎপাদন ব্যয় কি? স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন করার জন্য মোট যে ব্যয় সংগঠিত হয় তাকে উৎপাদন ব্যয় বলে। এবার আসি উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে। প্রধানত উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয়ের উপাদানকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কাঁচামাল, দ্বিতীয়ত শ্রম বা মজুরি, তৃতীয়ত আরোপণযোগ্য খরচ। এবার আমরা জানব কাঁচামাল কি। তোমরা দেখে থাকবা কোনো একটা ইটের ভাটায় ইট তৈরি করার জন্য মূল উপাদান কি? মাটি। আবার কোনো ফার্নিচার বা আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আসবাবপত্র প্রস্তুত করার জন্য যে মূল উপাদান কাঠ। আবার কাপড়ের কারখানায় বা বস্ত্র কারখানায় কাপড় তৈরি করার জন্য মূল উপাদান হচ্ছে সুতা। আবার সুতার কারখানায় সুতা উৎপাদন করার জন্য মূল উপাদান কি? তুলা। এই যে কোনো পণ্য উৎপাদন করার জন্য যে মূল উপাদানটা, সে মূল উপাদানটাকে বলা হয় কাঁচামাল। আর উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে যে শ্রমিকগণ বা কর্মচারী, ওদের যে পারিশ্রমিক বা মজুরি দেওয়া হয় তাকে বলা হয় শ্রম বা মজুরি। এবং এই শ্রমের পরবর্তী পর্যায়ে যে সমস্ত খরচগুলো উৎপাদনের সাথে জড়িত নয় অথচ উৎপাদনকে প্রভাবিত করে, এমন খরচগুলোকে বলা হয় আরোপণযোগ্য খরচ। এবার আমরা দেখব আবার এই প্রত্যেকটা খরচকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন কাঁচামালের মধ্যে আছে প্রত্যক্ষ, পরোক্ষ। আবার মজুরির মধ্যে আছে প্রত্যক্ষ, পরোক্ষ। আরো
আরোপণযোগ্য খরচের মধ্যে আছে প্রত্যক্ষ, পরোক্ষ। এবার আসি প্রত্যক্ষ কাঁচামাল কি? যে কাঁচামাল আমি আগেই বলেছি উৎপাদনের মূল উপাদান তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। যেমন আসবাবপত্র তৈরির জন্য কাঠ, কাপড় তৈরির জন্য সুতা, ইট তৈরির জন্য মাটি, এই ধরনের কাঁচামালগুলোকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। আবার কিছু কিছু কাঁচামাল আছে যেগুলো উৎপাদনকে প্রভাবিত করে কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, যদিও বা জড়িত হয় কিন্তু বেশি দাম না, অল্প দাম। যেমন কোনো কারখানায় যদি ফার্নিচার বা আসবাবপত্র উৎপাদন হয়, সেক্ষেত্রে আসবাবপত্র তৈরি করতে গিয়ে প্লেট ব্যবহার করতে হয়। আবার কোনো ডায়েরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ডায়েরি তৈরি করতে গিয়ে আঠা, সুতা এগুলো ব্যবহার করা হয়। কোনো কাপড়ের কারখানায় কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে, গার্মেন্টস শিল্প কারখানায় জামা তৈরি করার জন্য বা কোনো পোশাক তৈরি করার জন্য যে বোতাম লাগে অথবা সুতা লাগে, এই ধরনের উপাদানগুলো হলো পরোক্ষ কাঁচামাল। এবার আসি শ্রম বা মজুরি। এই শ্রম বা মজুরিকে আবার কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে, একটা পরোক্ষ শ্রম, একটা প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম কি? উৎপাদনের সাথে যে শ্রমিকগণ একদম সরাসরি জড়িত, যাদের হাতে পণ্য উৎপাদন হয়, হাতের ছোঁয়ায় যাদের পণ্য উৎপাদন হয়, তাদের যে মজুরি দেওয়া হয় তাদেরকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। এবার উৎপাদনের সাথে জড়িত আরও কিছু কর্মকর্তা আছে, কর্মচারী আছে বা শ্রমিক আছে যাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, এমন শ্রমকে পরোক্ষ শ্রম বলে। তবে যেমন একটা কারখানায় শ্রমিকরা পণ্য উৎপাদন করে কিন্তু কারখানার ম্যানেজার, যিনি কারখানা দেখাশোনা করেন, শ্রমিকদের পরিচালনা করেন বা হিসাব কিতাব করেন, তার যে পারিশ্রমিকটা দেওয়া হয় তার সেটা হলো পরোক্ষ শ্রম। এখন এখানে একটা বিষয়বস্তু দেখো তোমরা, মজুরি আর বেতন, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, মজুরি শ্রমিকদের দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন, কিন্তু বেতন প্রদান করা হয় অফিসিয়াল কর্মকর্তাদের বা কর্মচারীদের, তাদেরকে বেতন দেওয়া প্রতি মাসের শেষে। এই জন্য শ্রমিকদের পারিশ্রমিকটাকে মজুরি বলা হয় এবং কর্মচারীদের পারিশ্রমিকটাকে বলা হয় বেতন। এবার আসি আরোপণযোগ্য খরচ কি? আরোপণযোগ্য খরচকে আবার প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরি আওতাভুক্ত না হয়েও যে সকল খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি চিহ্নিত করা যায় না তাকে আরোপণযোগ্য খরচ বলা হয়। যেমন দালান কোঠা নির্মাণের জন্য কংক্রিট মিক্সার ভাড়া। এবার আসি কংক্রিট মিক্সার ভাড়া কি? তোমরা দেখে থাকবে তোমাদের আশেপাশে যে স্থাপনাগুলো হয়, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, এই বিল্ডিংগুলো করতে গিয়ে ছাদ ঢালাই দিতে হয়। এই যেদিন ছাদ ঢালাই দেওয়া হয় সেদিন দেখবো তোমরা একটা বড় ধরনের মেশিন, যেখানে বড় একটা ড্রামের মতো, ওইখানে সিমেন্ট, কংক্রিট এগুলো দিয়ে পরে মেশিনে ঘুরানো হয়, পেস্ট করা হয়, ওইটা আবার ছাদে ঢালাইয়ের জন্য দেওয়া হয়। এখন কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা ওই দালানটা নির্মাণ করবেন, তাদের এই মিক্সার মেশিনটা নাও থাকতে পারে, তারা কি করে? এটা অন্যদের কাছ থেকে ভাড়া নিয়ে আসে। তাহলে দেখো, এটা উৎপাদনের সাথে জড়িত কিন্তু সরাসরি না এবং একটা পার্শ্বের খরচ, এই জন্য এটার নাম হচ্ছে আরোপণযোগ্য খরচ। আরও দু একটি উদাহরণ কথা বলছি। একটা দালান নির্মাণ করার জন্য স্থাপত্য নকশা অর্থাৎ ডিজাইন, তোমরা জানো একটা বাড়ি করার জন্য নকশা করতে হয়, ডিজাইন করতে হয়। এই ডিজাইনের করার জন্য ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়, তারা নকশা করে দেয় বাড়িতে কত স্কোয়ার ফুটে কী পরিমাণ রুম করতে হবে, কোথায় কী থাকবে, এগুলো তারা ডিজাইন করে দেয়। এই ডিজাইন করার জন্য যে খরচটা দেওয়া হয় তাকে আরোপণযোগ্য খরচ বলা হয় ওই দালান উৎপাদনের জন্য।
এবার আরও দু একটা বলি, যেমন জুতা তৈরি করার জন্য তোমরা দেখে থাকবা মানুষের এক একজনের পাওয়া এক এক সিস্টেমের, এক একজনের পায়ের ধরন এক এক রকম, কারো ছোটো, কারো বড়, কারো চ্যাপ্টা। এখন এই মানুষদের পায়ের জুতা তৈরি করার জন্য ধরো একজনের জন্য এক জোড়া জুতা তৈরি করলো, কিন্তু এই একই ধরনের জুতো একাধিক পরিমাণ উৎপাদন করা হয়, 10 জোড়া, 20 জোড়া, 1000 জোড়া উৎপাদন করা হয়। এক্ষেত্রে একাধিক জোড়া জুতো উৎপাদন করার জন্য একই পরিমাণের যে পায়ের মাপের জুতো উৎপাদন করা হবে, সেক্ষেত্রে একটা নকশা তৈরি করা হয় বা সাজ তৈরি করা, পায়ের সাজ, বা যেটা হয়তো বা লোহার কোনো এমন একটা সাজ উৎপাদন করা হয় যেখানে তোমার একই সাজের মধ্যে অনেকগুলো প্লাস্টিকের জুতার পায়ের নিচের অংশ তৈরি করা যায়। এই যে উৎপাদনের জন্য মূলত লাগলো প্লাস্টিক, অথচ প্লাস্টিক হলো মূল উপাদান, অথচ এই উপাদানটা ছাড়া ওই প্লাস্টিকের ডিজাইন করা যাবে না। এই জন্য এই পায়ের সাজটাকে বলা হয় আরোপণযোগ্য খরচ। এছাড়া কোনো বড় ধরনের কাজে, প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা দেখে থাকবে স্কুল, কলেজ বা কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের কাজ করাতে হয়, যেমন নির্মাণ কাজ অথবা কোনো মেরামত কাজ, সেক্ষেত্রে ওদের 25,000 টাকা উপরে যদি কোনো ধরনের কাজ করাতে হয়, তখন দরপত্র আহ্বান করতে হয়। দরপত্র বলতে কি বুঝি? পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় যে আমরা আমাদের প্রতিষ্ঠানে এই কাজগুলো করাবো, আপনারা সবাই আবেদন করেন, যে আমাদের প্রতিষ্ঠানে কম টাকায় অর্থাৎ কম খরচে কাজ করে দিতে পারবো তাদেরকে আমরা কাজের দায়িত্ব দিব। ঠিক আছে? এই যে কাজ পাওয়ার জন্য, ধরো আমি একজন ঠিকাদার, আমি কাজ পাওয়ার জন্য কী করবো, ওদের কাছ থেকে একটা 10,000 টাকা দিয়ে একটা আবেদন ক্রয় করবো। এই আবেদন ক্রয় করার পরে সবার সাথে প্রতিযোগিতা করে আমি সর্বনিম্ন কাজ করার জন্য আমি এই কাজটা পেয়ে গেলাম। এই কাজ পাওয়ার জন্য তাহলে আমার এই 10,000 টাকাটা খরচ, এই খরচটা কিন্তু উৎপাদনের জন্যই করা হয়েছে, বাট উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, সুতরাং এই খরচটা নেওয়া হয়েছে আরোপণযোগ্য খরচ। এখন এই আরোপণযোগ্য খরচ, এই খরচগুলো যে আলোচনা করলাম এগুলো হলো প্রত্যক্ষ খরচ। এছাড়া আরোপণযোগ্য কিছু খরচ আছে পরোক্ষ খরচ, যেমন সরাসরি জড়িত নয়, অর্থাৎ উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় অথচ উৎপাদন ব্যয়কে প্রভাবিত করে, এমন খরচগুলো আরোপণযোগ্য খরচ। তবে আরোপণযোগ্য খরচকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা এই ভাগগুলো দেখব। আরোপণযোগ্য খরচ একটা হলো কারখানা, উপরিব্যয়, দ্বিতীয়টা বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, তৃতীয়টা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। তাহলে আমরা আবার বলি, আরোপণযোগ্য খরচকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কারখানা উপরিব্যয়, বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এবার আসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে থাকবে, তোমরা আশেপাশে চলাফেরার সময় বা তোমাদের এই এলাকা অঞ্চল নরসিংদী ডিস্ট্রিক্টে তো কাপড়ের কারখানা অনেক বেশি। এই কারখানায় তোমরা দেখবে, বা তোমাদের নিজেদেরও অনেকের কারখানা আছে, কারখানার মধ্যে দেখবা যারা কাপড় উৎপাদন করে তাদেরকে তাঁতি বলা হয়, এবং শ্রমিক, তাঁত শ্রমিক, ওদের পাশাপাশি কিছু লোক কাজ করে, যেমন কাপড়ের সুতা কি বলে, সানা নাকি, ওর ভিতরে ঢুকানোর জন্য বসে বসে এরকম কাজ করতে থাকে। তাছাড়া কারখানার মধ্যে ঝাড়ুদার আছে, ঝাড়ুদারের বেতন দিতে হয়। কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিচ্ছন্ন কর্মী আছে, ওদেরকে পারিশ্রমিক দিতে হয়। কারখানার বিদ্যুৎ বিল, কারখানার জ্বালানি খরচ, পানি বিল ইত্যাদি ইত্যাদি খরচগুলোকে বলা হয় কারখানার উপরিব্যয়। এবার আসি বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, যেখানে পণ্য উৎপাদন শেষ, এখন কি করতে হবে?
পণ্য বিক্রি করতে হবে। তাহলে বিক্রি করতে হলে অবশ্যই বিক্রয় কেন্দ্রে নেওয়ার খরচ আছে। আবার বিক্রয় কেন্দ্রে নিবা, বিক্রয় কেন্দ্রে নিয়ে যে বিক্রয় কর্মীর মাধ্যমে পণ্য বিক্রি করা হবে তাকে কি দেওয়া হয়? তাকে কমিশন দেওয়া হয়। তাহলে বিক্রয় কর্মী কমিশন। আবার যে বিক্রয় কেন্দ্র আছে ওই বিক্রয় কেন্দ্রে ভাড়া দিতে হয়, পণ্যটা বিক্রি বাড়ানোর জন্য উৎপাদন খরচ বিজ্ঞাপন খরচ করতে হয়। আবার কাস্টমারদের ভালো ব্যবহার করার জন্য, কাস্টমারদের আকর্ষণ করার জন্য তাদেরকে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়, অনেক সময় তাদেরকে আপ্যায়ন করা হয়। এই ইত্যাদি ইত্যাদি খরচগুলোকে বলা হয় বিক্রয় ও বিতরণ পরিব্যয়। এবার পণ্য বিক্রয় করার পরে হিসাব নিকাশ করার জন্য অফিসে কর্মকর্তা কর্মচারী থাকে, তাদেরকে কি দিতে হয়? অফিস ও প্রশাসনিক খরচ, অর্থাৎ তাদেরকে যে বেতন দেওয়া হয় এই বেতনটা হলো অফিস ও প্রশাসনিক খরচ। তাহলে ওইখানে আরও কী কী থাকতে পারে? অফিসের বিদ্যুৎ বিল থাকতে পারে, অফিসের কি বলে দারোয়ানের বেতন থাকতে পারে, অফিসের পরিচালকের বেতন থাকতে পারে, ম্যানেজারের বেতন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদিগুলো অফিস ও প্রশাসনিক ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ে শিখব কীভাবে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা হয়, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার পরে কীভাবে আবার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এই আইটেমটা আমরা আগামী দিন শিখব সূত্রের মাধ্যমে। তারপরের ক্লাসে গিয়ে আমরা অঙ্ক ধরবো। তোমরা আমাদের এই নিয়মিত ক্লাসগুলো দেখবে, আর এই ক্লাসগুলো দেখার পরে তোমরা একটু পাঠ্য বইয়ে দেখবে। যেমন পাঠ্য বইয়ে 185 পৃষ্ঠা থেকে 187, 88, 89 পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনাগুলো দেওয়া আছে। তোমরা আবার একটু পড়ালেখা করবে এটা নিয়ে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ অঙ্কের ক্লাসগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো নিরাপদে থেকো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকো। এই মহামারীর সময় তোমরা বেশি বাইরে বের হবে না, ভালো থাকবে আর নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ সবাইকে। আজ আর নয়, ওকে, বাই।